কর সুবিধার গেঁড়া কলে বস্ত্রশিল্প আসছে অর্থবছর থেকে ট্যাক্স হবে 27.5%। আমদানি নির্ভরতা বাড়ার শঙ্কা, স্থানীয় শিল্প সহায়ক কাঠামো নিশ্চিতের পরামর্শ। রাজধানী ঘিরে রিং ও রেডিয়াল রোডের পরিকল্পনায় কমবে যানজট, বাঁধবে সময়, অভ্যন্তরীণ যোগাযোগে গতি ফেরার আশা, সমন্বিত পরিকল্পনার তাগিদ। শর্তযুক্ত পণ্য বিবেচনায় খুলনা থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রফতানি, নষ্ট হচ্ছে গোডাউনে, বাড়ছে লোকসান, বিপাকে শ্রমিক, রফতানিকারক ও ব্যবসায়ীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের হ্যাচারিতে রফতানিমুখী গলদারের সংকট, ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন, সরকারের সহযোগিতা কামনা মাছ চাষিদের। এবং ফ্রান্সে শেষ হল G7 সম্মেলন, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ও এআই ব্যবস্থাপনা নিয়ে বিশ্ব নেতাদের আলোচনা। ট্রাম্প তাকায় যে বৈঠকে চীন ইস্যুতে গুরুত্ব আরোপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কর সুবিধায় গেঁড়া কলে পড়ছে দেশের বস্ত্র শিল্প খাত। তৈরি পোশাক খাতে যেখানে 12% আয়কর, সেখানে আগামী অর্থবছর থেকে 27.5% দেবেন বস্ত্র শিল্প মালিকরা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করহার অপরিবর্তিত রাখায় এমন দ্বৈত নীতি তৈরি হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাদের দাবি, এতে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে বাড়বে আমদানি নির্ভরতা। এই অবস্থায় রফতানির স্বার্থে পরিপূরক শিল্পে সহায়ক কর কাঠামো নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। এস.এম. আরেফিন জানাচ্ছেন বিস্তারিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে গার্মেন্টস খাত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তার সিংহভাগ কাঁচামালের যোগান দেন বস্ত্রকল মালিকরা। তথ্য বলছে, সুতা ও কাপড় মিলিয়ে নিট পোশাক খাতে 80 থেকে 90 আর ওভেন খাতে 35 থেকে 40% কাঁচামালের যোগান আসে স্থানীয় বস্ত্রকল থেকেই। বাকিটা চীন, কোরিয়া, ভারতের মতো দেশ থেকে আমদানি করেন উদ্যোক্তারা। সাধারণ কোম্পানির কর্পোরেট কর হার 27.5% হলেও রপ্তানি আয়ের ধারা সচল রাখতে 2005-06 অর্থবছর থেকে 15% হারে কর সুবিধা পেয়ে আসছিলেন বস্ত্র ও পোশাক শিল্প মালিকরা। পরে 2018-19 অর্থবছরে কর সুবিধা 15 থেকে কমিয়ে 12% নির্ধারণ করে সরকার। পোশাক খাতের জন্য এই সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকলেও মেয়াদ শেষ হওয়ায় চলতি জুন থেকে কর সুবিধা হারাচ্ছেন বস্ত্রকল মালিকরা। ফ্যাব্রিক্স স্পিনিং এর জন্য অতীতে ছিল 15% ট্যাক্স। 26 সালে আর কোনো বল হয় না IMF এর বা বিভিন্ন চাপের কারণে। গত বছর বাজেট করার সময় সরকারের সাথে আলোচনা করেছি, বাট তখন সরকার বলেছে আমরা একটা চেঞ্জিং টাইমের সরকার, এই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারতেছি না। এই অবস্থায় 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 5 বছরের জন্য কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী। এতে তৈরি পোশাক খাতে কর সুবিধা অব্যাহত থাকলেও অতিরিক্ত করের খরচ গোনার চাপ সামলাতে হবে বস্ত্র শিল্পকে। এতে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে, তেমনি গ্যাস বিদ্যুতের সংকটে ধুঁকতে থাকা বস্ত্র খাতে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এই অবস্থায় 2030 সাল পর্যন্ত কর সুবিধা বহাল চান এ খাতের উদ্যোক্তারা। শিল্প বান্ধব নীতি যেখানে নেওয়া হচ্ছে বাজেটে, সেখানে 27% ট্যাক্স একটা সেক্টরের উপর ধার্য করা আমি মনে করি এটা ঠিক না। গার্মেন্টসের মতো 15% যাতে আমাদের ট্যাক্সটা থাকে নেক্সট 30 সাল পর্যন্ত, অ্যাটলিস্ট যেই পর্যন্ত আমরা স্বনির্ভর না হয়। একদিকে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে নেতিবাচক রপ্তানি, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ বিনিয়োগ বিমুখ পরিবেশ। জাতীয় স্বার্থেই বৈষম্যমূলক করনীতি থেকে সরে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাকআপ ইন্ডাস্ট্রি যদি আপনার র ম্যাটেরিয়াল যদি আপনাকে প্রস্তুত করে না দেয়, যদি আপনাকে সার্ভিস না দেয়, তাহলে আপনি ফাইনাল প্রোডাক্টস কিভাবে উৎপাদন করবেন? সুতরাং চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতে গেলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আপনাকে কর সুবিধা, আপনাকে ভালো একটা কর সুবিধা দিতে হবে। বিটিএম এর তথ্য, দেশে বর্তমানে সচল বস্ত্রকল আছে 1700-র বেশি। জ্বালানি সংকট, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সহ বন সুবিধার অপব্যবহারে উৎপাদন কমেছে প্রায় অর্ধেকের, আর বন্ধ হয়েছে 50টিরও বেশি কারখানা। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী, আমাদের অতিথি, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। জনাব খুরশেদ আলম, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে কর সুবিধার অপরিবর্তিত রাখা, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং এটা কি আসলে শিল্পের জন্য, বস্ত্র শিল্পের জন্য ভালো কিনা? ধন্যবাদ।
দেখেন, বস্ত্রশিল্প বাংলাদেশে একটা প্রতিষ্ঠান। আপনারা হয়তো জানেন কি না, এই শিল্পটা কিন্তু অনেকে এটা সম্বন্ধে অনেক কিছু জানে না। এই শিল্পটা যদি আপনি হয়তো বলতে পারেন যে আপনারা তো এক্সপোর্ট কি করেন বা কি করেন, আপনি জানেন কি না, বাংলাদেশে 16 কোটি লোকের জন্য লুঙ্গি, গামছা, মশারি, বিছনার চাদর, বালিশের কভার থেকে আরম্ভ করে প্রতিটা কাপড়, আর্মিদের ড্রেস, নেভিদের পোশাক, পুলিশের পোশাক থেকে আরম্ভ করে যত ধরনের কাপড় বাংলাদেশে তৈরি হয়, এবং সেটার পরিমাণ কত? $12 বিলিয়ন। গত 2020-এ এই শিল্প বাংলাদেশকে $12 বিলিয়ন পণ্য উৎপাদন করে বাংলাদেশি জনগণের জন্য প্রস্তুত করে দিয়েছে। যদি এই শিল্পটা না থাকতো, আপনাকে এই $12 বিলিয়ন ইম্পোর্ট করতে হতো, ফরেন কারেন্সি দিতে হতো। সেখানে এই $12 বিলিয়ন এখানে লোকালভাবে স্থায়ীভাবে দিয়েছে, ফরেন কারেন্সি সেভিংস করেছে। এখন আপনি বলবেন সেভিংস করলো, ভ্যালুয়েশন কত? আমরা ব্যবসায়ীরা দেখি ভ্যালুয়েশনটা, যে আপনি কত বিক্রি করে, কত কিনে, কত লাভ করেছেন। আমরা কিন্তু ব্যবসায়ী, কিন্তু আমাদের মেন ভীষণটা কি? আপনি বছর শেষে কত লাভ করলেন, বা আপনি কত আয় হইল, আপনি কত সেভিংস করলেন। সেখানে আমাদের $12 বিলিয়ন যে আমরা এখানে লোকাল দিয়েছি, ডোমেস্টিক এক্সপোর্টটা বলি নাই কিছু, সেই $12 বিলিয়ন 65% ভ্যালুয়েশন হয়েছে। 65%, অর্থাৎ হইল যে আপনি যদি এখান থেকে বাদ দেন, বাকিটা আমাদের র মেটেরিয়ালস আসছে। কী কী আসছে? তুলা, ডাইস, কেমিক্যাল, বাকিটা আমরা এখানে দিয়েছি। কিন্তু এখন আপনি আরেকটা জিনিস আছে, ধরেন আপনি এক্সপোর্ট করতেছেন গার্মেন্টস। আপনি যদি দেখেন যে গার্মেন্টসের ভ্যালুয়েশন কত, এই যে আমাদের এখানে আপনি আমাদের একটা এই টেক্সটাইল খাতটাকে সত্যিকার অর্থে যারা নীতি নির্ধারণ করেন, তারা কিন্তু এটাকে সেফগার্ড দিচ্ছেন না। স্থানীয় শিল্পকে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। আপনার স্থানীয় শিল্প, আপনাকে শিল্প রক্ষা করবেন, আপনার দেশের উন্নতি হবে। আপনি শিল্প রক্ষা করবেন না, শুধু ইম্পোর্ট করে নিয়ে আসবেন। আপনি শুধু ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন। ভ্যালুয়েশন কত? 30%। তাও এখন সে 30% উঠাই দিয়ে হয়েছে। আপনি জানেন একটা ভ্যালু নর্মালি, কিন্তু এখন ইউরোপ ইউনিয়ন বা আপনার ধরেন ইউএসএতে যদি আপনার আমাদের এই এক্সপোর্ট করতে হয়, আমাদের কিন্তু 50% ভ্যালুয়েশন করতে হবে। কিন্তু আমরা এখন কি করতেছি? আমরা স্থানীয় শিল্পকে সুযোগ সুবিধা না দিয়ে এই শিল্পকে ধ্বংস করার জন্য আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে গেছি বা প্ল্যানিং করতেছি। কিন্তু আমি বুঝতে পারি না এই প্ল্যানিংগুলো বা পরিকল্পনা এই শিল্পের জন্য যারা করতেছেন তারা কারা। আমাদের সন্দেহ হয়, কারণ এই শিল্পকে বাঁচানোর জন্য যারা আগে আসবেন, ওনারা পিছনে গিয়ে বরঞ্চ এটাকে বন্ধ করার জন্য আরও রাস্তা সৃষ্টি করতেছেন। আচ্ছা, এই বাজেটে যে 5 বছরের জন্য কর্পোরেট কর হার অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী, এটা আপনারা বা এবং কিছু যে বিষয়গুলো আপনি বলছিলেন যে ইম্পোর্টের যে কর সুবিধাটা দেয়া হতো, সেই সুবিধাটা আসলে অপরিবর্তিত রয়েছে, এটা বাড়ানো দরকার ছিল। আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি এটার বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন কিনা? না, ধন্যবাদ। আমরা প্রতিবাদ করব আগামী 20 তারিখে। আমরা প্রেস কনফারেন্স রাখছি এই ব্যাপারে। কারণ হলো, দেখেন, আমাদের এগুলা ছিল 15%, বা আপনার ধরেন আরএমজির জন্য ছিল 12%, 12.5%। সেখানে 15% থেকে আপনি 27.5%, 27% নিয়ে গেছেন ট্যাক্স। এই অবস্থায় দেশের এই শিল্প এমনি বাঁচতে পারতেছে না। নাই বিদ্যুৎ, নাই গ্যাস। 30% ফ্যাক্টরি বন্ধ গ্যাস এবং বিদ্যুতের জন্য। আমাদের সমস্যা হয়েছে কি জানেন? কোনো পরিকল্পনা নাই। আর যে পরিকল্পনা করে, সে জানে না যে কোন পরিকল্পনা করতে হবে আপনাকে। আপনি কোন রাস্তায় যাবেন, আপনাকে দেখাচ্ছে কাদার রাস্তা। আপনি সোজা রাস্তা, ভালো রাস্তায় আপনি যাবেন, সুন্দর রাস্তাটা দিয়ে আপনাকে বলছে আপনি এখানে যাবেন না, আপনি কাদা দিয়ে নামেন। তো অর্থটা কি? আমাদেরকে তারা কেন এরকমভাবে করতে ন্যস্ত? এই শিল্পটা এত সুন্দরভাবে আসছিল। দেখেন, আমাদের আপনি জানেন বিটিএমের আন্ডারে আমাদের $22 বিলিয়ন আমরা ইনভেস্ট করেছি। গত বছরের আগের বছর আমরা আরও বৃদ্ধি করেছি, যে আমরা এক্সপোর্টে আরও দিব। আপনি জানেন কিনা, বাংলাদেশে যেসব মেশিনারি আছে পার্শ্ববর্তীদের পাবেন না। সম্পূর্ণ সুইজারল্যান্ডের মেশিন, জার্মানি মেশিন দিয়ে আমরা এত উন্নত মানের মেশিন নিয়ে আসছি ভালো ভালো কাপড় করার জন্য, যেই কাপড়টা বিদেশিরা দেখে আমাদের কাছ থেকে নেবে।
জি, সেরকম অনেক সুযোগ সুবিধা আসলে আপনারা তৈরি করেছেন জি। এবং এই কাজগুলো আসলে আপনারা করতে থাকবেন, দেশের জন্যই করতে থাকবেন, আপনাদের নিজেদের পাশাপাশি দেশের মানুষের উপকার হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে কর সুবিধাটা অপরিবর্তিত রাখলো, যেটা আসলে একটা চাপে ফেলবে আপনাদেরকে, এর জন্য আপনারা প্রতিবাদও করবেন। আপনাদের মূল কয়েকটা পয়েন্ট আপনারা কি উল্লেখ করবেন, আপনাদের দাবিগুলো যদি কি আমাদের কি? দাবি হইল, দেখেন আমরা বাংলাদেশের সাধারণের জন্য যে কাপড় পরি, একটা শাড়ি, লুঙ্গি, গামছা, আর্মিদের জন্য কাপড় পরি, এদের কাপড়টা কি আমরা বাড়াই দিব দাম না কমাই দিব? আপনি বিদেশিদের জন্য গার্মেন্টস আপনি যদি এক্সপোর্ট করেন তাদের জন্য 5% ইনসেন্টিভ দিচ্ছেন, তাদের জন্য ইনকাম ট্যাক্স কম নিচ্ছেন, একটা বিদেশি লোকের জন্য সুবিধা দিবেন। আর আপনি বাংলাদেশি লোক, আমার একটা গাড়ির ড্রাইভার, আমার একটা জেলে, আমার একটা কৃষক একটা কাপড় পরবে, সেটার উপরে আপনি দাম বাড়াই দিবেন? এটা কি দেশপ্রেমিক হয়? এটা তো দেশপ্রেমিক হতে পারে না। আমরা চাই আমার বাংলাদেশি পণ্যকে সুযোগ সুবিধা করার জন্য আপনি যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার আপনি আরও ইনকাম ট্যাক্স কমাবেন। আমাদের এইখানে হওয়ার কথা 10, আপনি 10 না করেন, ঠিক আছে 15 রাখেন। একটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য কিন্তু সেটা কি 27 হয়ে যাবে? 27 হয়ে গেছে, তারা 27 বলেছে। এটা তো আমরা মানবো না। আমাদের তো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে চাবি দিয়ে, তালা চাবি দিয়ে আমরা এনবিআরে গিয়ে বসে থাকবো, আমাদের কোনো রাস্তা নেই। 15 পর্যন্ত হলে আপনাদের জন্য 15 পর্যন্ত ঠিক আছে, সরকারও লাগবে, কিন্তু জিনিসটা আমার উপরে ট্যাক্সটা দেওয়া মানে কিন্তু আমার জনসাধারণের উপরে দেওয়া। বাংলাদেশি যারা আপনি জানেন আমাদের মধ্যবিত্ত লোক, গরিব মানুষ, তাদের জন্য আমরা কাপড় বানাই। একটা দেখেন, আপনি গিয়ে দেখেন বাজারে, দেখবেন একটা পেন বিক্রি হয় 150 টাকা, 200 টাকা, 100 টাকা, একটা লুঙ্গি বিক্রি হয়, একটা শাড়ি বিক্রি হয়। তো এগুলো সস্তা দিচ্ছি কি জন্য? আমরা দিতে পারতেছি দেশের জন্য। এখন আপনি যদি চান এটা বৃদ্ধি করতে হবে, জনসাধারণ গিয়ে পড়বে, আমার তো কিছু হবে না। কিন্তু আমরা চাই যে এই শিল্পটাকে বাঁচায় রাখেন এবং বাংলাদেশের নাগরিক যারা আছে তারা যাতে এই সুবিধাটা পায়, সেজন্য আপনারা কর সুবিধাটা 15% 15% আমরা চাচ্ছি যে আপনারা দিতে। অন্যগুলা যাদের আছে তাদের 12 আছে, ঠিক আছে, আমাদের আপত্তি নেই। আরএমজির জন্য হয়তো 12 আছে, ঠিক আছে, তা রাখেন, ভালো। তো আরএমজির জন্য যদি হয় একই সেক্টরে আমরা টেক্সটাইলের সঙ্গে জড়াজড়ি, আমারটা কেন 27 করবেন আপনি? তাহলে সেটার প্রভাব আসলে সারা দেশে এই নাগরিকদের উপরই পড়বে। পড়বে, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো আপনাকে পেয়ে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। এবার অন্যান্য প্রসঙ্গ। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে করবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগ বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ ও আন্তঃনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয় জানাচ্ছেন বিস্তারিত। 2.5 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা, যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় 82 লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যা নগরের কেন্দ্র ছুঁয়ে বাইরে চলে যায়, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট। ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ 8 লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী রিং রোড দুটি ঢাকার চারপাশে বৃত্তাকার যোগাযোগ তৈরি করবে, আর রেডিয়াল রোডগুলো সড়কের কেন্দ্র থেকে আশেপাশের জেলা ও উপশহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ঢাকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর।
সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। রাস্তা যদি সম্প্রসারণ করা হয়, রাস্তা যদি বৃদ্ধি করা হয়, অবশ্যই আমাদের জনগণের জন্য অনেক ভালো হবে। তো যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। জ্যাম জটের কারণে অনেক ভোগান্তির লোকগুলো পরে আমরা পড়ে থাকি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ঢাকার টেকসই নগর পরিকল্পনা এবং যে পরিবহন পরিকল্পনা, এটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম রেলপথে 2 ঘন্টা সময় বাঁচাতে অন্তত 80 কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। কুমিল্লায় কর্ড লাইন স্থাপনের মাধ্যমে আখাউড়া, ভৈরব এবং টঙ্গী রুট এড়িয়ে কুমিল্লা, লাকসাম, নারায়ণগঞ্জের চাষাড়া হয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এতে ঢাকা চট্টগ্রামে যাত্রাপথের সময় নেমে আসবে মাত্র 3 ঘন্টায়। শেখাউত কেমন সে খবর জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। একজন যাত্রী তার প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে, আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে এই কর্ড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা, লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষাড়া রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কর্ড লাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কর্ড লাইনটা বাস্তবায়ন করবে। কর্ড লাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কর্ড লাইন। এই কর্ড লাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দরের শেড থেকে পণ্য পাচার সহ নানা অনিয়মের অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে বন্দর কর্মচারী, C&F ট্রান্সপোর্ট ও আমদানিকারক সহ 24 জনকে। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাব তার কাছে। পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশের পর কাস্টমস এবং বন্দরের যৌথ উপস্থিতিতে প্রাথমিক কার্যক্রম সম্পন্নের পর এ সমস্ত পণ্য বন্দরের শেডে সংরক্ষণে রাখা হয়। পরে সরকারের যে রাজস্ব পরিশোধ করে ব্যবসায়ীরা এই সমস্ত পণ্য বন্দর থেকে খালাস নেন। তবে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা আছেন, অভিযোগ রয়েছে তারা অসৎ বন্দর, কাস্টমস, C&F এবং আমদানিকারকদের সাথে সখ্যতা করে এই সমস্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়েই বেনাপোল বন্দর থেকে পাচার করে থাকেন। সম্প্রতি এ ধরনের
অভিযোগে বেনাপোল কাস্টমসে বিভিন্ন সময় কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর কর্তৃপক্ষ অসৎ ব্যবসায়ীদের নামে মামলা দায়ের করলে এই প্রথম কিন্তু এই সমস্ত শুল্ক ফাঁকির অভিযোগে বন্দর কর্তৃপক্ষকে দায়ী করে গত এক সপ্তাহে 3টি মামলা দায়ের করেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ এবং এই মামলায় বন্দর সিএনডিএফ এবং আমদানিকারক সহ এই ঘটনায় জড়িত 43 জনকে আসামি করা হয়েছে। তবে এই আসামি করার ঘটনা প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হলেও কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমরা যে মামলার তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি গত 14 জুন কিন্তু বেনাপোল বন্দরে 2টি মামলা হয়। কাস্টম বন্দর সিএনডিএফকে অভিযুক্ত করে এবং এই মামলা দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব রহমান ও কাজী নাইম উদ্দিন। এছাড়া গত 9 জুন কিন্তু বেনাপোল বন্দরে প্রায় 6 কোটি টাকা পণ্য পাচার এবং 8 কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগে কিন্তু বেনাপোল বন্দরে 19 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক কিন্তু সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে বেনাপোল বন্দরে মানে বাণিজ্যের নিরাপত্তা কিন্তু চরমভাবে হুমকির মুখে পড়েছে এবং এর কারণে কিন্তু সরকার বড় ধরনের যে রাজস্ব সে রাজস্ব হারাচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে আমদানি পণ্য পাচারের অভিযোগে যে 3টি মামলায় বেনাপোল বন্দরে 43 জনকে আসামি করা হয়েছে তার সর্বশেষ। বেনাপোল থেকে আজিজুল হক। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ইনটেক্স বাংলাদেশ মেলা। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাব তার কাছে। সবুজ, দেশের পোশাক শিল্পের যে সম্প্রসারণ এই মুহূর্তে যে সংকোচনমুখী অবস্থায় রয়েছে সেটি আসলে বাড়ানোর জন্য যে কাঁচামাল আছে সেই কাঁচামাল বস্ত্র এবং যে সুতাকলের যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালের উৎস সম্প্রসারণের উদ্দেশ্যে একটি মেলা আয়োজন করা হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটিতে, যেটির আজকে উদ্বোধনী দিন। 3 দিনব্যাপী এই মেলা চলবে। এই মেলাতে এসে আমরা যেটা দেখেছি বিভিন্ন দেশ, অন্তত 12টি দেশ, চীন, তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, উজবেকিস্তান সহ 12টি দেশ আসলে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং তারা যে ধরনের পণ্য তৈরি করেন, কাঁচামাল সরবরাহ করেন, সেটির আসলে বাজার বাংলাদেশের সম্প্রসারণ করতে চান সেই উদ্দেশ্যে। এবং আমরা বেশ কয়েকজন অংশগ্রহণকারী তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে বাংলাদেশের এই মুহূর্তে আসলে বস্ত্রখাত কিংবা পোশাক শিল্প যেটাই বলি সেটি একটু সংকোচনমুখী অবস্থায় রয়েছে, যেটি আমরা আসলে যে ইপিবির ডেটা রয়েছে সেই ডেটাতে আসলে দেখতে পাই যে গেল চলতি অর্থবছরের প্রথম 11 মাসের মধ্যে কিন্তু 9 মাসই আসলে পোশাক খাতের যে গ্রোথ রয়েছে সেটি নেগেটিভ রয়েছে, অর্থাৎ সংকোচনমুখী অবস্থায় রয়েছে আয়, অর্থাৎ পোশাক খাতের রপ্তানি আয় বাড়ছে না। তো সেই জায়গাতে এই যে ওয়ার্ল্ড মার্কেট ধরতে গেলে যে কম্পিটিশন লাগবে, সেই কম্পিটিশনে সুলভ মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে সহজে আসলে কাঁচামালের প্রাপ্তি যদি নিশ্চিত করা যায় তাহলেই কেবল আবার এই মার্কেটে অন্য যে বিশ্ববাজারে যে অন্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে কম্পিটিশনে এগিয়ে যাওয়া সম্ভব। যার জন্য এই ধরনের মেলাকে আসলে তারা একটু এই মুহূর্তের জন্য বেশ আস্থা হিসেবেই রাখছে, যেন এখানে এসে তারা তাদের যে কাঁচামাল সংগ্রহের সহজ উৎস খুঁজে পান। তো আমার কাছে আজকের উদ্বোধনী দিনের প্রথম দিনের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। এই মেলা 3 দিন ব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ইনটেক্স বাংলাদেশ মেলা। সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রায় 9 মাস কেটে গেছে। খুলনা অঞ্চল থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রফতানি। এতে বিপাকে রফতানিকারক, শ্রমিক ও ব্যবসায়ীরা। গোডাউনে নষ্ট হচ্ছে ফসল, বাড়ছে লোকসান। কর্মহীন হওয়ার শঙ্কায় শ্রমিকরা। তবে অধিদপ্তরের দাবি সংকট নিরসনে কাজ চলছে। নেমুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। যে সময়টায় খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, এখন সেখানে নীরবতা। কৃষকের কাছ থেকে কেনা হাজার হাজার মন কাঁচা পাট স্তূপ করে রাখা হয়েছে। রফতানি বন্ধ থাকায় মাসের পর মাস গোডাউনে পড়ে আছে এসব পাট। 2025 সালের সেপ্টেম্বরে কাঁচা পাটকে শর্ত সাপেক্ষ রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। এতে গত প্রায় 9 মাস ধরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি কার্যত বন্ধ। এর মধ্যে গত 17 মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কাঁচা পাট রফতানি সমীচীন নয় বলে মত দেয় সংকট আরও ঘনীভূত হয়।
আমরা এই ব্যাপারে শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত, কোটি 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 হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া। রফতানি বন্ধের প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এই অঞ্চলের প্রায় 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায়। কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে এই 10,000 শ্রমিক বেকার হয়ে গেছি আমরা একেবারে। এই কাজ না চললে আমরা না খেয়ে থাকবো। তো জাতীয় সম্পদ পাট কৃষক রক্ষার খাতিরে আমাদের বৃহত্তম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে। খুব তাড়াতাড়ি নতুন পাট বাজারে উঠবে এবং তাদের রপ্তানিকারকের কাছেও কিছু পাট উদ্বৃত্ত রয়েছে, এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি হয়েছিল 35,84,000 মেট্রিক টন, আর চলতি বছরের মে পর্যন্ত রফতানি হয়েছে মাত্র 17,300 মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পুঁজিবাজারের খবর জানাবো। গতকাল পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে টানা 11 কার্য দিবস 1,000 কোটি টাকার বেশি করে দৈনিক লেনদেন হয়েছে। আজকের খবর যাব ডিএসসির ওয়েবসাইটে। আমরা গতকালও দেখতে পেয়েছি ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি বাছাই সূচক এবং ডিএসসি সরিয়া সূচক যেগুলো রয়েছে, এগুলো আসলে আমরা গতকাল দেখতে পেয়েছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এই শুরু হয়েছিল, কিন্তু একেবারে দিনের শেষে আমরা দেখেছি নিম্নমুখী প্রবণতায়। আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচক, সেটি আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শুরু হয়েছে লেনদেন এবং 5,657 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং ডিএসসি সরিয়া সূচক যেটি রয়েছে সেটি 1,146 পয়েন্টের উপরে অবস্থান করছে এবং ডিএসসি বাছাই সূচক 2,135 পয়েন্টের উপরে অবস্থান করছে আমরা যেটি দেখতে পেয়েছি। এবং যে শেয়ারগুলোর লেনদেন হয়েছে আজকে 10টা থেকে পুঁজিবাজারে আসলে শেয়ার বাজারগুলোর লেনদেন শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি 219টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 120টি কোম্পানির শেয়ারের দাম আসলে কমেছে এবং 52টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা একটু দেখতে চাইব যে আসলে যেই কোম্পানিগুলোর শেয়ারের দাম সবচাইতে বেশি বিক্রি হচ্ছে এবং কারা উপরে আসলে অবস্থান করছে। একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মার যে শেয়ারগুলো রয়েছে সেগুলো, সেই বেক্সিমকো ফার্মারই আসলে সবার উপরে অবস্থান করছে। তার প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 139 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ 140 টাকা 7 পয়সায় আসলে বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 131 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে এবং এরপরে আইপিডিএসি তার প্রতিটি শেয়ার 29 টাকা 80 পয়সায় বিক্রি হচ্ছে এখন এবং সর্বোচ্চ 30 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 28 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে অবস্থান করছে রবি, 4 নম্বরে অবস্থান করছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড এবং 5 নম্বরে অবস্থান করছে এসএ পোর্ট লিমিটেড। আমাদের কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে এই ছিল সবশেষ খবর। সিরাজগঞ্জের স্বাধীনতা স্কোয়ারে চলছে 3 দিনব্যাপী ফল মেলা। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু, সরাসরি যাব তার কাছে। সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা এবং আমরা এইখানে আছি। আমরা যেটি দেখছি যে সিরাজগঞ্জের যে বিভিন্ন কৃষি অফিসে যে সকল কর্মকর্তা রয়েছে তারা সকাল থেকে সেই স্টলগুলো সাজিয়েছেন বিভিন্ন ফল দিয়ে, অর্থাৎ দেশি ফলগুলোই কিন্তু সেখানে প্রাধান্য দেওয়া আছে, কারণ দেশি ফল যেগুলো আমাদের দেশে চাষ হয় পুষ্টি সমৃদ্ধ যেগুলো ফল সেগুলো পরিচিত করা এবং সেগুলোর চাষ সম্পর্কে মানুষকে জানানো, পরামর্শ দেওয়া, সেই জন্যই কিন্তু আসলে এই আয়োজনটি আমাদের বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এবং আমরা দেখছি যে সকাল থেকেই যে বিভিন্ন ফল সাজিয়ে বসে এবং ক্রেতারা আসছে এবং সেগুলো কিন্তু দেখছে বিভিন্ন প্রজাতির আম রয়েছে, বিভিন্ন ফল রয়েছে যেগুলো খুবই লটকন রয়েছে। আমরা দেখছি গাব রয়েছে, বিভিন্ন জাতের আম, মালটা, বেদানা, বিভিন্ন স্থানীয় অর্থাৎ দেশীয় যে ফল সেগুলো কিন্তু আসলে সাজিয়ে রাখছেন এবং দর্শকরা সেগুলো আসছে এবং অনেকে আগ্রহ নিয়ে সেগুলো দেখছে এবং এইগুলোর যে চাষ বাড়াতে, অর্থাৎ দেশীয় ফলের চাষ বাড়াতে যারা উদ্যোক্তা রয়েছেন, যারা ফল চাষ করে থাকেন তাদেরকে আসলে
আসলে এই পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই মেলাটি সকাল 9টা থেকে শুরু হবে, প্রতিদিনই আসলে চলবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে চলবে। এর পাশাপাশি আমরা যেটি দেখছি যে ফলের পাশাপাশি এই মেলাতে বিভিন্ন ফলজ গাছেরও কিন্তু আসলে স্টল রয়েছে। তো সর্বোপরি বলা যায় যে দেশীয় ফলের চাষ উদ্বুদ্ধকরণ এবং দেশীয় ফলের প্রসার এবং এগুলো পুষ্টি সম্পর্কে মানুষকে জানানোর জন্য আসলে এই ফল মেলা আয়োজন করা হয়েছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছ থেকে ফল মেলার সবশেষ খবর। রিঙ্কু কুণ্ডু, সিরাজগঞ্জ থেকে। বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রফতানিমুখী গলদা রেণু সংকটে চাষিরা চাহিদার তুলনায় 10 ভাগেরও কম পোনা পাচ্ছেন। তারা রেণু সংকট দূর করতে সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। সাদা সোনা খ্যাত গলদা ও বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। তবে দিন দিন মানসম্মত গলদা পোনা সংকটে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতেই পর্যাপ্ত পোনা পেলেও আরও 10 গুণ চিংড়ি উৎপাদন সম্ভব জানান চাষিরা। এর ফলে দেশের বড় একটি অর্থনৈতিক যোগান দেয়া সম্ভব। পর্যাপ্ত পরিমাণে আমাদের কোনো পোনা আমাদের এখানে নাই, হ্যাচারিও নেই। আমার দরকার 5,000 পাই 500। সদরে বেসরকারি গলদা চিংড়ি হ্যাচারি সিপি বাংলাদেশ লিমিটেড ও অ্যাকোয়া ফার্মা শ্রিম্প লিমিটেড সহ 5টি হ্যাচারিতে মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মাদার এনে পোনা উৎপাদন করা হচ্ছে মাত্র 4 কোটি, যা জেলার চাহিদার তুলনায় 7 থেকে 8 ভাগ। এছাড়া অন্যান্য উৎস থেকে চাহিদা মেটায় 4 থেকে 5 ভাগ। অথচ জেলার চাহিদা রয়েছে 58.5 কোটি পোনা। এত বেশি চাহিদা যে যা মাছ হচ্ছে তার প্রায় 1 মাস অগ্রিম বুকিং হয়ে যাচ্ছে। তবে চিংড়ি চাষিদের গলদা পোনার চাহিদা মেটাতে মানসম্মত পোনা উৎপাদন হ্যাচারিগুলোতে নজরদারি রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। এদের পরিদর্শন করেছি এবং তাদের দ্রুততার সাথে কার্যক্রম শুরু করার জন্য বলছি এবং যে সমস্ত হ্যাচারি বন্ধ রয়েছে তাদেরকে আমরা পত্র দিচ্ছি যে কার্যক্রম শুরু করার জন্য, অথবা লাইসেন্স তাদের বাতিল করতে হবে। জেলায় 54,848টি গলদা চিংড়ির ঘের রয়েছে। প্রতি বছর উৎপাদন প্রায় 20,345 মেট্রিক টন। তবে 58 কোটি 77 লাখ গলদার রেণুর চাহিদা থাকলেও চাষিরা পাচ্ছেন মাত্র 4 থেকে 5 কোটি। সময় সংবাদ, বাগেরহাট। বিশ্ববাজারের ওঠানামার মধ্য দিয়ে চলছে ক্রিপ্টো মুদ্রার দর। সপ্তাহ ব্যবধানে বিটকয়েন, ইথার, সোলানার দাম বাড়লেও কমেছে বাইন্যান্সের দাম। মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ কিছুটা গলায় স্বস্তিতে বিশ্ববাজার। এমন অবস্থায় চাঙা ক্রিপ্টো মুদ্রার দাম। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেড ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 1.42% কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। বৃহস্পতিবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $64,435। মাস ব্যবধানে 17.22% দাম কমলেও সপ্তাহ ব্যবধানে 4.63% বেড়েছে ইথারের দাম। বেচাকেনা হয়েছে $1,750। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সোলানার দামও। এক একটি মুদ্রা বিক্রি হয়েছে $72.20। তবে নিম্নমুখী বাইন্যান্সের দাম সপ্তাহ ব্যবধানে 0.83% ও মাস ব্যবধানে কমেছে 6.23%। সকালে এই ক্রিপ্টো মুদ্রা বিক্রি হয়েছে $600। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের শেষ দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI গভর্নেন্স এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বিশ্ব নেতারা। বুধবার লেক সাইড রিসোর্ট এভিয়ান লে বেইনসে এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারা। এতে AI প্রযুক্তির দায়বদ্ধতা ও এর অপব্যবহার রোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওপেন AI এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান এবং অ্যান্থ্রোপিকের সিইও দারিও আমোদেই। এদিকে আলাদা বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও চীন ইস্যু নিয়ে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর সুবিধার গেঁড়া কলে বস্ত্রশিল্প আসছে অর্থ বছর থেকে ট্যাক্স হবে 27.5%। আমদানি নির্ভরতা বাড়ার শঙ্কায় স্থানীয় শিল্প সহায়ক কাঠামো নিশ্চিতের পরামর্শ। যানজটমুক্ত করতে রাজধানী ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা। অভ্যন্তরীণ যোগাযোগ হবে আরও গতিশীল, অর্থনীতির গতি বাড়ার আশা। এবং শর্তযুক্ত পণ্য বিবেচনায় খুলনা থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রফতানি। নষ্ট হচ্ছে গোডাউনে, বাড়ছে লোকসান। বিপাকে শ্রমিক, রফতানিকারক ও ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।
এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।